প্রথমে বলি বিদ্যুৎ, আমি সিএসসি যারা এসছেন তাদের থ্যাঙ্কস, কথা বলে নিয়েছি এবং আমাদের পাওয়ার ডিপার্টমেন্টও আছে রাজ্যে, সারা রাজ্য জুড়ে। আগের বার ওরা 75% কনসেশন দিয়েছিল, এবার ওটা 80% করে দেবে। ফায়ার লাইসেন্স সহ সমস্ত সরকারি ফি মকুব করে দেওয়া হলো। এবার কত? আগেরবার 85,000 দিয়েছিলাম, এবার 90 করি। আরে দেখি কোন কারা কি চায়। 90, 95, 1, ওকে 1,10,000। খুশি তো? পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে। পুজো মানে আনন্দ, পুজো মানে উৎসব, আর পুজো মানে জয় দুর্গা জয়। কিন্তু পুজোটা যদি হয় ঠিক ভোটের মুখে বা ভোটের আগে, তাহলে তো কোনো কথাই নয়। কেন বলছি এ কথা, এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন। আসলে আমাদের এই দেশের মন্ত্রী সন্ত্রীরা বা বিশেষ করে এই বাংলার যিনি মাননীয় আছেন, তিনি অত্যন্ত মানবিক। বিশেষ করে এই পুজোর সময় তিনি অতিরিক্ত মানবিক হয়ে যান। কেন হয়ে যান সে প্রশ্ন আজকের এই প্রতিবেদনটা দেখার পর বুঝতে পারবেন। গতকাল নেতাজি ইন্দোর স্টেডিয়াম থেকে উনি পুজোর অনুদান ঘোষণা করলেন। পুজো কমিটিগুলো তো খুব খুশি হওয়ারই কথা। এবং গত বছর মানে 2024-এ উনি 85,000 টাকার অনুদান ঘোষণা করেছিলেন। এবছর অনেকে আশা করেছিলেন যে এটা হয়তো 1 লাখ হতে পারে, কিন্তু উনি সেটাকে বাড়িয়ে 1,10,000 করেছেন। মানে না চাইতে অনেকটা বেশি পেতে কে না ভালোবাসে। কিন্তু এই বেশিটা দেওয়া হচ্ছে কিসের কারণে? কোথাও না কোথাও কিছু তো কম করে রাখা হচ্ছে, যার জন্য এই বেশি দেওয়া হচ্ছে। আসুন সেটাও একটু হিসাব কষে দেখি। যখন এই দুর্গাপুজোর অনুদান পর্ব চালু হয় 2018 সালে, তখন 10,000 টাকা থেকে চালু হয়েছিল বা শুরু হয়েছিল। তারপরে তার পরের বছর 1 লাফে 25,000 টাকা হয়ে গিয়েছিল। তারপরে কোভিড পিরিয়ড ছিল, সেই সময় একটা অজুহাত দেখিয়ে সেটাকে 50,000 টাকা করা হয়েছে। 2024-এ এটা 85,000 এবং 2025-এ এই বছর এটা 1 লাফে 1,10,000। এখন কেন বলছি যে এই 1,10,000 টাকা যে উনি অনুদান দিয়েছেন, এতে কি কোনো বাংলার মানুষের ক্ষতি হলো? এটা তো ভালো কথা। হিন্দু বা সনাতন প্রেমীদের ক্ষেত্রে এটা একটা সুবর্ণ সুযোগ, এটা হয়তো অনেকে মনে করতে পারেন। কিন্তু একটু অন্য হিসাব, অন্য অঙ্ক কষে দেখি চলুন। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় 43,000 ক্লাব আছে বা পুজো কমিটি আছে। এবছর তার সংখ্যাটা একটু বেড়েছে, প্রায় 45,000-এর মতো। এখন 45,000-কে যদি 1,10,000 দিয়ে গুণ করা যায়, তাহলে দেখা যাবে এটা 495 কোটি টাকা বা অ্যাপ্রক্স 500 কোটি টাকার মতো গিয়ে দাঁড়াচ্ছে। এখন যখন এই দেশের শিক্ষকদের হাতে চাকরি নেই, কলকারখানা নেই, শিল্প নেই, ডিএ নেই, তো তখন এই 500 কোটি টাকা দেখতে গেলে অনেকটাই। এখন এটা প্রশ্ন উঠতে পারেন যে যখন ডিএ নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং মাননীয় সুপ্রিম কোর্ট বলেছিল যে অন্তত 25% ডিএ দিতে হবে, তো আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি বলেছিলেন আমার কাছে পয়সা নেই বা রাজ্য এই সময় দেওয়ার অবস্থাতে নেই, কিন্তু এ দিয়েছে। কিন্তু এর আগে আরেকটি কথা বলে রাখি যে ঠিক এর কিছুদিন আগেই উনি ব্লকে 10 লাখ মানে 8,000 কোটি টাকা একটা দেওয়ার ব্যবস্থা করেছেন। তো সকলেই বুঝে গিয়েছে সমঝদার কো ইশারা কাফি है। কারণ আর কয়েক মাস পরেই বিধানসভা ভোট আছে। ব্লককে 10 লাখ টাকা যদি দেওয়া পাওয়া যায়, তাহলে তো কোনো কথাই নেই, ভোট সিকিওর করা যাবে, তৃণমূল আবার ক্ষমতায় আসতে পারবে। আগামী 5ই অক্টোবর দুর্গাপুজোর যেটা কার্নিভাল হয় সেটা তো হবেই, এবং 2, 3 এবং 4 তারিখে মানে 2nd অক্টোবর, 3rd অক্টোবর এবং 4th অক্টোবরে বিসর্জন পর্ব চলবে। 2018 সাল থেকে যেমন বললাম এর অনুদান পর্ব চালু হয়েছিল, এবং এক্ষেত্রে এবছর মুখ্যমন্ত্রী পুজোর ক্লাবগুলিকে আরও কাছাকাছি যাওয়ার জন্য বা তাদের মন পাওয়ার জন্য অনেক কিছু সুবিধা আগের তুলনায় বেশি দিয়েছে। যেমন এবছর বিজলি বিল
বা ইলেকট্রিসিটি যে ইলেকট্রিক বিল যেটা, সেটা 80% পর্যন্ত মুকুব করে দেওয়া হয়েছে। মানে যদি 10,000 টাকার বিল আসে, তাকে 8,000 টাকা দিতে হবে না, মাত্র 2,000 টাকা দিলেও চলবে। এছাড়া সমস্ত সরকারি যেগুলো সুযোগ সুবিধা আছে সেগুলো ফ্রি, ফায়ার লাইসেন্স ফ্রি, মেয়েদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এরকম ব্যবস্থা কিছু উনি কোথাও ঘোষণা করলেন। কিন্তু প্রশ্ন এখানেই নেই, প্রশ্ন আরও আছে। সেটা হচ্ছে যে দিদি আগামী 26-এর বিধানসভাকে মাথায় রেখে কি এই ক্লাবগুলোকে একটু বাড়তি অনুদান দেওয়ার চেষ্টা করলেন? একথা বলার অপেক্ষা তো এটাও রাখে না। বা হিন্দু সনাতন ভোটার যারা আছেন তাদেরকে যতটা বেশি সম্ভব কাছে আনা যায়, কারণ বাঙালিদের কাছে, বিশেষ করে হিন্দু বাঙালিদের কাছে দুর্গাপুজো একটা বড় উৎসব, বড় পুজো। এর কিছুদিন আগেই তিনি কয়েক মাস পেছনের মাসেই দীঘায় জগন্নাথ দেবের মন্দির করলেন। অনেকে ওটা জগন্নাথ দেবের কালচারাল সেন্টার বলে বিতর্ক তুলেছিল, এবং সেটা তো আছেই। তারপরে 21শে জুলাই যেটা শহীদ স্মরণ সভা হয়, যেখানে পাগলু ড্যান্স হয়, সেখান থেকে উনি ঘোষণা করেছিলেন একটা দুর্গা আঙ্গন উনি তৈরি করে দিবেন। এতগুলো পরপর যেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, তাদের তুলসী মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, মূর্তি ভাঙা হচ্ছে, এরকম ভিডিও ক্লিপ দিন প্রতিদিন সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে আমরা দেখতে পাই বা চোখে পড়ে, মিডিয়াতেও চোখে পড়ে। এখন হঠাৎ করে দিদির এই হিন্দু প্রেম বা সনাতনী প্রেম, এর পেছনে কারণ কি? অবশ্যই বলবেন যে 2026-এর যে বিধানসভা ভোট আছে সেখানে ক্ষমতায় আসতে হবে, এর কারণে হতে পারে। কিন্তু 26-এর বিধানসভায় যদি ক্ষমতায় অন্য পার্টিও তো আসার চেষ্টা করতে পারে। বিরোধী দল হিসাবে এখানে যে বিজেপি আছে তারাও আসার চেষ্টা করছে, সিপিএমও আছে, কংগ্রেস আছে, কিন্তু দূর দূর থেকে দূরবীন দিয়ে দেখলেও এদের অস্তিত্ব তেমনভাবে বাংলায় মানুষের মনে সেরকমভাবে প্রভাব ফেলছে না। আরও একটি প্রশ্ন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনেকে করছেন যে রাজ্যের ভাঁড়ারে যখন টাকাই নেই তখন এত বড় অনুদান কেন দেওয়া হচ্ছে? কারণ এটা যে বাড়ানো হচ্ছে, বিদ্যালয়ে মানে স্কুলেতে শিক্ষক নেই, চাকরিজীবীদের ডিএ নেই, কোনো শিল্প নেই, গ্রামীণ ক্ষেত্রে মানে প্রান্তিক গ্রামে এখনও অনেক জায়গায় আছে যেখানে কোনো রাস্তা হয় না, রাস্তা নেই। আমি তো সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন মৃত ব্যক্তি মরা শাসনে নিয়ে যাওয়ার জন্যে এই বর্ষাতে কাদার ঘেটে মানে কাদা পেরিয়ে এত অবস্থা তার খারাপ হয়েছে, সেটা দেখছিলাম, খুবই খারাপ লাগছিল। মানে শেষ যাত্রাটুকুও ভালোভাবে মানুষ জীবন মানে যতদিন উনি মানুষ বেঁচে আছে ততদিন তো শান্তি নেই, এমনকি শেষ যাত্রা যেটা আমরা বলে থাকি সেখানেও তার শান্তি নেই, মানে মরেও শান্তি নেই যে কথা। তার উপরে ঋণের উপর ঋণ তো চলছেই, সুদের উপর সুদ চলছেই। যেখানে 1.5 লক্ষ কোটি টাকা ঋণ ছিল এই পশ্চিমবঙ্গে, সেইটা বেড়ে আস্তে আস্তে বাড়তে এখন 7 লক্ষ মানে 7.5 লক্ষ কোটি টাকা বাংলা ঋণ হয়েছে। মানে প্রত্যেক দিন একটু না একটু করে ঋণ বেড়ে যাচ্ছে। তাহলে এই ঋণ কে শোধ করবে? কাল যদি দিদি ক্ষমতায় না থাকেন বা ক্ষমতায় না আসেন, তখন এই ঋণ বাঙালিদের ঘাড়েই পড়বে, তারা শুধবে কী করে? এই প্রশ্ন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। রাজ্যের পুজো কমিটিগুলো তারা উৎসাহের সঙ্গে এই পুজো করুক, এটাও আমরা চাইব, কিন্তু এই দিকটাও দেখতে হবে যে এই রকমভাবে শুধু ভাতার উপর নির্ভর করে, ভাতার উপর রাজনীতি করে পশ্চিমবঙ্গের আদৌ কি উন্নতি সম্ভব? পশ্চিমবঙ্গের কি গ্রোথ? যেখানে এগিয়ে বাংলা, বিশ্ব বাংলা বড় বড় প্রচার করা হয়, সেখানে যদি আমরা ইতিহাসের পাতা খুলে দেখি বা একদম টেকনিক্যালভাবে বিশ্লেষণ করে দেখি, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থা ভারতের অন্য রাজ্যের চেয়ে কোনো অবস্থাতেই কিন্তু এগিয়ে নেই। পর্যায়ী শ্রমিক 1,000 2,000 নয়, লাখো লাখো পর্যায়ী শ্রমিক বাইরে আছে। এই কিছুদিন আগে উনি বলেছিলেন যে পর্যায়ী শ্রমিকদের নিয়ে আসবেন, এনে ক্যাম্পে রাখবেন। এটা একটা আশ্চর্য কথা যে বাইরের যারা কাজ করছেন তাদের অবস্থা এই বাংলার চেয়ে ভালো, এটা তারা নিজেরাই স্বীকার করছেন। বাংলাতে ততটা পরিমাণ কাজ নেই। এখানে সিভিক ভলেন্টিয়ার্স হোক বা যারা কাজ করে, কাউকে অপমান না করেই বলছি, এনাদের মাইনে কত? 10,000, 12,000, 15,000। একজন শিক্ষক যারা প্যারা টিচার আছেন তাদেরও মাইনে এইরকম। এতে কি একজন স্বচ্ছ জীবন বা সুস্থ জীবনযাপন করা যেতে পারে? কারণ সুস্থ জীবন তখনই হবে যখন সুস্থভাবে রাজনীতি হবে, স্বচ্ছভাবে রাজনীতি হবে এবং ভোট পলিসিও স্বচ্ছভাবে হবে। এই নিয়ে পরে একটা আমরা ভিডিও করব। আজকের পর্বটা এখানেই শেষ করছি, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে।
আপনাদের এই ব্যাপারে কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর একটা কথা বলবো, পুজোয় ভালো থাকবেন, ভালোভাবে দিন কাটাবেন। কিন্তু এই পুজোর মাঝখানে একটা বিরহত থাকে। আগের বছর 2024 এই পুজোর সময় যেটা আমাদের কাছে সবচেয়ে হৃদয়ে নাড়া দিয়েছিল সেটা হচ্ছে অভয়াকাণ্ড বা আরজিকর কাণ্ড। তাই এই পুজোতে হয়তো এরকম অনেক অভয়া মাকে অশ্রু জল ফেলতে হয়েছে, কারণ এরপরেও অনেক ঘটনা ঘটে গিয়েছে। কসবাকাণ্ড হয়েছে, হাঁসকালি হয়েছে, সন্দেশকালী হয়েছে। তো যেখানে নারী শক্তি হিসাবে দুর্গাকে পূজা করা হয়, মা দুর্গার এই পৃথিবীতে মানে এই ধরতিতে আগমনকে আমরা অন্যভাবে দেখি, জাগরণ হিসাবে দেখি, জাগৃতি হিসাবে দেখি। সেখানে অভয়াও তো একজন নারী ছিলেন। তাদের সুরক্ষা কে দেবে? ক্ষমতায় যিনি থাকেন তাকেই তো দিতে হবে, কারণ সর্বে সর্বা তো তিনি। এই ব্যাপারে আপনাদের কি মতামত আগেই বললাম, আপনার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের কমেন্ট আর আপনাদের সাবস্ক্রাইব আমাদের নতুন কোনো প্রতিবেদন করতে আমাদেরকে উৎসাহ যোগাবে। আর কি বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।